আমি তো চাকরি ফেলে দিয়ে আসছি, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, আমার পার মান্থ আমার লাখের উপরে বেতন আসতো, এসি রুমে বসে থাকতাম আমি। তো আমি তো সেই চিফ ইঞ্জিনিয়ারিং ফেলে দিয়ে এখানে আসছি। আমার এখানে অনেকগুলো বাছুর আছে, 8 মাস থেকে হিট আসা শুরু হয়। 8 মাসে কি এটা সম্ভব? কি বলেন আপনি? মানুষ বিশ্বাস করবে এটা? বিশ্বাস করবেন না, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। এই ছাগলগুলো যেটা বললাম আমি, এদের অসুখ বিসুখ কম এবং তাড়াতাড়ি এদের আসলে বংশ বিস্তার হয়। আমরা একটা ছাগল দিয়ে এখন 70টা ছাগল, সব এখানে বাচ্চা আমার, এগুলো এখানকার সবাই বাচ্চা। তো ওর নানিও আছে এখনো, এর মা আছে এবং এর বাচ্চা হয়েছে আবার। এবারে ঈদে কি এগুলো বিক্রির চিন্তা? হ্যাঁ, এবার এই পুরো সেটটা কুরবানির জন্য রেডি করা। ঈদের আগ পর্যন্ত নিজেদের তত্ত্বাবধানে রাখবে, ঈদের দিন হোম ডেলিভারির মতো আর কি, ঈদের দিন পৌঁছায় দেবে, মানে বাসাতে রক্ষণাবেক্ষণের কোনো ঝামেলা নাই। আল্লাহ না করুক, যদি সমস্যা হয়, অসুখ বিসুখ অথবা গরুটা মারাই গেল, হ্যাঁ, সে দায়িত্ব কে বহন করবে? 900 গ্রামে 88 টাকা, আর 450 প্যাকেট সেটা করি হলো 45 টাকা। তো আলহামদুলিল্লাহ ভালোই। চাহিদা কেমন? এটা কি বাসা বাসা পৌঁছে দিতে হয়? তো আমার সাপ্লাই দিতে পারি না, মানুষ তো আমি যে এরিয়ায় দুধ দিই এই এরিয়ায় দিয়ে শেষ করতে পারি না, তাহলে আমাকে আরো ডাবল গরু লাগবে। তারপরে পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক অনুরোধ আসে, অনেক ফোন আসে, আমার খামার থেকে সরাসরি চলে আসে ওরা, তো আমি তো সবাইকে দুধ দিতে পারি না। তার মানে কি আপনি হোম ডেলিভারি দিচ্ছেন? আমি পুরো দুধটাই একেবারে সরাসরি হোম ডেলিভারি। আমার 2600 ফিক্সড কাস্টমার, একেবারে ফিক্সড, বছরে 12 মাসেই প্রতিদিন দুধ দিয়ে আসতে হয়, ফিক্স করা আছে কার কতটুকু। আর ওনারা আমার মাসের শেষে 1 থেকে 10 তারিখের মধ্যে পুরো বিলটা দিয়ে দেয়। এইভাবে বাই সার্কেল চলতেছে। সচরাচর যারা গাভী পালে তাদের থেকে একটু আমার আছে, পার্থক্য আছে। আমি তো দানাদার খাওয়ার দিনে 2 বেলাই দিই, তবে আমি পানির সঙ্গে মিশিয়ে দিই না। একেবারে শুকনো খাওয়ার, এক পাত্রে শুকনো খাওয়া আর এক পাত্রে হলো আমার পানি। তো ওরা শুকনোটা ওভাবে খেয়ে নেয়, পানি খায়। আর একবেলা আমি খড় কেটে ইউমেস বানিয়ে দিই, আর একবেলা ঘাস দিই। এই ঘাস দানাদার যে খাবার দিচ্ছেন এটা কি পরিমাণ মতো নাকি ও যতটুকু পারে ততটুকু? না, কিভাবে? পরিমাণ মতো, মানে গাভীর কোনটা, গাভীর বডি ওয়েট কত, দুধ দেয় কত। যেমন আপনার এই যে ওই পাশের গাভীটা দেখে, আপনি বললেন যে 28 লিটার দুধ দেয়, এর খাবার মেনুটা? ওরে দানাদার খাবার হয়তো সারাদিনে 9 থেকে 10 কেজি খায় দানাদার খাবার 2 বেলায়। আর ঘাস ইচ্ছা মতো, ঘাস যতটুকুই খাইতে পারে। আর খড়ও খায়, সেই প্রায় 8 কেজির মতো খড় খায় দিনে, এই আর কি। ঘাস ইচ্ছা মতো খাওয়াই, আর বাকিটা আমরা আইডিয়া করে দিই। ঘাস ও পরিমাণ মতো আর ইচ্ছাধীন ভাবে খায়। আর দানাদার খাবার আপনি পরিমাণ মতো দিই। আচ্ছা, ওই ষাঁড় গরুর মতো কি এসব গরুর যে কানে ট্যাগ লাগানো আছে, টোটালি হিস্ট্রি আলাদা করে? হ্যাঁ, প্রতিটি ইসের জন্য আলাদা কলাম আছে, গাভীর জন্য গরুর জন্য আলাদা কলাম আছে। কোন গাভীটা পার ডে কতটুকু দুধ দেয়, কোনটা কবে বীজ দিলাম, কোনটার বাচ্চা হওয়ার ডেট কোন দিন, এই সব কিছুই যার যার কলামে লেখা থাকে নাম্বার অনুযায়ী। প্রতিটি গাভীর আলাদা নাম্বার আছে, সব কিছু আলাদা হিস্ট্রি আমরা ওইভাবে মেনটেন করি। আমার মূল ব্যবসা হলো দুধ। মানুষকে যদি আমি এলাকার মানুষকে একটা পরিশুদ্ধ খাঁটি দুধ খাওয়াতে পারি, তো যে দুধের চাহিদা আছে, আবার আরো অনেকগুলো গাভী দরকার, হ্যাঁ, অনেক গাভীর দরকার। যার কারণে গাভী বিক্রির ব্যাপারটা চিন্তাই করতে পারি না। আমি তো আমার যত বাচ্চা হয় বকনগুলা সব রেখে দিই, আমি এইগুলো আমার গাভী বানাই। এখন কতগুলো গাভী আছে, অর্থাৎ দুধ দেয়া গাভী আছে কতগুলো? এখন দুধ দোয়াই আমি 61টা গাভীর দুধ দোয়াই। 61টা
গাভী দুধ দোয়াচ্ছেন পার ডে কত লিটার পাচ্ছেন এখন? এই 1000 থেকে 1050 লিটার দুধ পার ডে হয় আমার। তা আমার দুধের চাহিদা আপনার এখানে কিন্তু ম্যাক্সিমাম হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতেরই দেখছি, আর কিছু কিছু দেখছি বোধহয় জার্সি। জার্সি কিছু আছে। হ্যাঁ, তো দুধ আসলে কোনটাতে কিভাবে পাচ্ছেন? না, হলস্টিন ফ্রিজিয়ান যেগুলোর তো পরিমাণ বেশি হয়, এগুলোর দুধের পরিমাণটা বেশি হয়, কিন্তু যেগুলো জার্সি ওগুলো পরিমাণ কম হলেও দুধের মানটাও ওদের খুব ভালো থাকে, এবং ওইসব গরুগুলো খুব স্থায়িত্ব বেশি পায়, দেখতেও ভালো, ওই লাল লালচে গরু ভালো। এত সুন্দর সুন্দর গরু কিভাবে কোথা থেকে সংগ্রহ করলেন যদি এগুলো আমার বলতেন? সব এখানে বাচ্চা, আমার এগুলো এখানকার সবাই বাচ্চা। তো ওর নানিও আছে এখনো, ওর এর মা আছে, এবং এর বাচ্চা হয়েছে আবার, এর বাচ্চা ওদিকে আছে। হ্যাঁ, একটা বাচ্চা দিয়েছে আর একটা বাচ্চার মা আছে। তো নতুন যারা শুরু করতে চায় তারা কিভাবে সংগ্রহ করবে তাইলে, যদি আপনারা না বিক্রি করেন? না না, অনেকে তো করে, অনেকেই গাভী বিক্রি করে। আমি বিক্রি করেন না, বকনা বাছুরও বিক্রি করেন না? না, আমি আসলে বাছুরও তেমন ভাবে বিক্রি করি না, কারণ হলো কি আমি তো ওই বাইরের গাভী আর কিনি না, বাছুর থেকে গাভী বানাই। আমি ওইভাবে বিক্রি করি না, তবে আমার অনেকে বন্ধু বান্ধব, আত্মীয়, নিকট আত্মীয় পরিচিত জন অনেক অনুরোধের পর দুই একটা নিয়ে যায়। এই 8-9 মাস হবে। 8 থেকে 9 মাস। তো সাধারণত কত মাস বয়সে এগুলো হিটে আসবে আপনার ধারণা? না, অনেকের তো 14 মাস, 16 মাস, 20 মাসও হিট আছে, না আমার এখানে ব্যতিক্রম। আমার এখানে অনেকগুলো বাছুর আছে 8 মাস থেকে হিট আসা শুরু হয়। 8 মাসে কি এটা সম্ভব? কি বলেন আপনি? করবেন না। মানুষ বিশ্বাস করবে এটা? আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। কারণ আমার এই বাছুরটার বয়স কিন্তু 8 থেকে এটা মনে হয় 8.5 মাস, এটা হয় 9 মাস। কিন্তু এইগুলো হিটে আসেনি এখনো, তবে আসবে। কিন্তু ওইখানে আছে একজন বাছুরের 8.5 মাস বয়স, ওখানে হিটে আসছিল। আরে 8 মাসে হিটে আসছিল? হিটে আসছিল, এবং আমার ওটাতে কি আপনি বীজ দিয়েছিলেন? না, আর বীজ দিইনি। হ্যাঁ? বীজ দিইনি। কত মাস বয়সে বীজ দিয়েছিলেন? না, বীজ এখন বীজ দিই না, ওই 15 আগেও হিট আসছে, তো এখনো বীজ দিই না, আরো বীজ দিব না। ওকে ওকে আমরা চাচ্ছি হয়তো কমপক্ষে 12 থেকে 13 মাস পরে বীজ দেবো। যাই হোক ভাইয়া, আমি আসলে অত বুঝি না, আপনাদের কাছ থেকে শেখা। হিটে আসলেই কিন্তু বীজ দেওয়া যাবে না, দিই না, হ্যাঁ? দিই না। ওই যে অল্প বয়সের মা যেমন হয় ঠিক হ্যাঁ, কিন্তু তাই হয়। হানি হয়ে যায়, দুধ কম হবে। তো আমি একটা দিয়েছিলাম, সেটা হলো 9.5 মাসে। তো ওটা ওই বাচ্চা দিছে, আরেকটা বাচ্চার পেটে আছে, এখন ওর দাঁত পড়ছে। তো একটু স্বাস্থ্যহানি হয়েছে তার, দুধ পাচ্ছি 14 লিটার। তো আমার মনে হয় যে যদি আরেকটু দেরি করে দিতাম তাহলে দুধের পরিমাণটা আরও বেশি পাইতাম, এবং তার স্বাস্থ্য ঠিক থাকতো। তো এই জন্য ওইখান থেকে অভিজ্ঞতা নিয়ে, শিক্ষা নিয়ে আমি এগুলো আপাতত বীজ দিব না, আর একটু বড় হোক, আরও ম্যাচিউর হোক। এটার বয়স সম্ভবত আজ থেকে 13 কিংবা 14 দিন হবে। 13-14 দিন না? কি জাতের এটা? এটা ফিজিয়ানি বলে। ফ্রিজিয়ান। খুব সুন্দর। এটা কি আলাদা রাখার কারণটা কি? এটা খাবার কিভাবে দেন আলাদা? এটা জন্মে 1 ঘন্টার পরে আমরা এখানে নিয়ে আসছি, জন্মে 1 ঘন্টার পরে। ওকে দুধ খাওয়ান কিভাবে? এক্সট্রা ফিডারে নাকি সরাসরি লেগে? সরাসরি বালতিতে ওরা লেগে যায়। মায়ের বাটির থেকে খায় না? না না, আমি মায়ের বাড়ি থেকে খাওয়ান, বললাম তো, জন্মের 1 ঘন্টার পর থেকে ওর মায়ের কাছ থেকে নিয়ে এসে এখানে ঢোকাইছি, এখন মতো বের করি নাই। ওর মায়ের কাছে দুয়ায় ওকে মেপে দুধ খাওয়া হয়। একে 4 বেলা আমরা দুধ খাওয়াই এখন। তো প্রতি বেলায় আমরা খাওয়াই হলো 2.5 লিটার করে। তো গড় প্রতিদিন 10 লিটার দুধ খায় ও। 10 লিটার? 10 লিটার খায় ও। হ্যাঁ, এই এখন এই মানে এই বয়সী। এখানে এই খাঁচায় 2 মাস? 2 মাস থাকে। 2 মাসের পরে এই এখানে আসে। এখানে এগুলোর বয়স 3 মাস করে। এখানে এক এক বাছুরের এক এক রকম যত্ন থাকে, এক এক রকম খাবার থাকে, মানে ওই ভাগে ভাগ করা হয় আসলে। এইখানে যেমন খাবারটা সীমিত খাবার দিতে হয়, এবং একটু খাবারটার মান একটু উন্নত দিতে হয়, যেটা ওরা ছোট বাছুর যেন খাইতে শিখবে এমন খাবার দিতে হয়। তারপরে এখান থেকে বড় হয়ে গেল, 3 মাস 4 মাস হয়ে গেল, তো ওখানে দিই। ওখান থেকে 5 মাস হয়ে গেল, তারপরে জায়গায় দিয়ে দিই। তারপরে 6 মাস যখন হয়ে গেল, তারপর নিয়ে আমরা চারিতে বাঁধি। বাহ। তো প্রতিটার ভাগ সেক্টর আছে। গ্রামে একটা গাভী থেকে দুধ পায় 1.5 লিটার 2 লিটার, আর আমার এখানে একটা গাভী থেকে দুধ হয় 28 লিটার। তো আপনারা না আসলে তো এটা হতো না। হয়তো না। আমি একা এসে এখানে আমি 2600 মানুষের পরিবারে দুধ পাঠাই।
আমি হিসাব করে দেখেছি আমার এখানে 5,000 শিশু আমার এখানে এই দুধ খেয়ে মানে ওদের জীবনযাপন করে। 5,000 বাচ্চার জন্য আমি একেবারে নিখুঁত একবার খাঁটি সে গরুর দুধ পাঠাই। এই দুধের মতো এমন একটা মানে ইম্পর্টেন্ট খাবার আমি পাঠাচ্ছি। তা আমি একাই যদি এতগুলো পাঠাই, আরও যদি আমার মতো দেশে মানে 50, 100, 150, 200, 1000 মানুষ এগিয়ে আসে, তাহলে কিন্তু দেখবেন আমাদের ইনশাল্লাহ এই যে আমিষের ঘাটতি থাকবে না, এবং দেশ এবং নিজেরও অনেক লাভবান হবো আমরা, এবং দেশও অনেকটা এগিয়ে যাবে। আমার এখানে ছাগল আছে মোট 70টার মতো, খাসি আর হলো এই মা বাচ্চা মিলে মোটামুটি 70টা। কি জাতের? এসব ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল। তো আপনি ইঞ্জিনিয়ার মানুষ, হ্যাঁ? আপনি ওই যে হরিয়ানা, তোতাপুরি, বারবারি দামি দামি বড় বড় ছাগল পালন না করে আপনি এই দেশি ব্ল্যাক বেঙ্গল কেন পালছেন? এর ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা আসলে এরকমই হবে, যেহেতু আপনি বললেন আমি ইঞ্জিনিয়ার। আমি যেহেতু ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ, আমাকে জেনে শুনে বুঝে যেটা আমার জনগণের জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল, আমার দেশের জন্য মঙ্গল, আমাকে সেই কাজটাই করতে হবে। আমি ব্ল্যাক বেঙ্গলে এই জন্যই বেছে নিচ্ছি, একটা ব্ল্যাক বেঙ্গলের মাংসের স্বাদ খুব সুস্বাদু, এবং তারা বাচ্চা দেয় এক একটা 3 থেকে 4টা করে, এবং দামে কম। যে কোনো মানুষ একটা ছাগল কিনে হয়তো কয়েকজন মিলে খাইতে পারবে। যেমন কালকে আমার কয়েকজন মিলে একটা ছাগল নিয়ে গেছে, 4 জন মিলে 12,000 টাকাতে খাসি নিয়ে গেছে। তো বলছে না ভাই আমরা নিজেরাই জবাই করে খাবো, সম্ভব হয়েছে। কিন্তু আপনি যে বললেন বিদেশি ছাগল, এই একটা দাম নিম্নে আপনার 35 থেকে 60,000 টাকা দাম, এবং এই এত দাম দিয়ে এই ছাগলটা তো সাধারণ মানুষ কিনতে পারবে না। এটা সাধারণত দুই একটা শখ করে পালা শখ যেতে পারে। করে পালে, শখ করে, তো এই শখ দিয়ে তো আর এইগুলো দিন যায় না। তো এই ছাগলগুলো যেটা বললাম আমি, এদের অসুখ বিসুখ কম এবং তাড়াতাড়ি এদের আসলে বংশ বিস্তার হয়। আমরা একটা ছাগল দিয়ে এখন 70টা ছাগল, এবং আমার মনে হয় এই 5.5 বছরে আমার মনে হয় আমি কমপক্ষে বিক্রি করলেও 50টা বিক্রি করছি সব কিছু মিলে। ছাগল কি সার্বক্ষণিকভাবে এখানে থাকে নাকি মাঝে মধ্যে বাইরে বের টের করে? না না, এদের মোটামুটি ম্যাক্সিমাম সময় এইখানেই থাকে, তবে ওই যে আমাদের তো আসলে কিছু প্রাকৃতিক আলো বাতাসের দরকার হয়, যার কারণে ওদেরকে আমি 1 ঘন্টা সূর্যের আলো যেন পায় খোলা জায়গায় ছাড়ে দিই। ওই 1 ঘন্টা ওরা ওই সূর্যের আলোতে দৌড়াদৌড়ি করে, শারীরিক ব্যায়াম হয়, আর সূর্যের আলো পায়। 1 ঘন্টা পরে আবার এখানে নিয়ে আসি। যে কোনো সেক্টরই বলেন, যে কোনো কাজই বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। এই যে এই যে আপনাদের ডেয়ারি খামারটা একটা দেশের জন্য এটা একটা অমূল্য সম্পদ। যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং সঠিকভাবে এটার যে ওর ভিতরের যে লাভটা বের করে আনতে পারি, এটা দেশের জন্য একটা অতুলনীয় অবদান রাখতে পারে। কারণ এখান থেকে শুধু গরুকে গরু ভাবলে হবে না, এখান থেকে অমূল্য সম্পদ আমরা পেতে পারি। কারণ যেমন এর থেকে আমরা দুধ পাই, এই দুধ তো পৃথিবীতে যত রকম খাবার আছে সর্বশ্রেষ্ঠ খাবার হলো দুধ। তো এখানে আরও কতগুলো ব্যাপার আছে, যেমন এর মধ্যে গোবরটা, এই গোবর আমরা অনেকভাবে এবং অনেক উচ্চ হারে আমরা ব্যবহার করতে পারি, যেটা হয়তো আমরা অনেকেই এটাকে সাধারণ মনে করে এটা মূল্যায়ন করি না। তো আপনার তো এখানে পর্যাপ্ত পরিমাণ সার এবং গাভী বাছুর, তো পর্যাপ্ত পরিমাণ তো গোবর হয়, এই গোবরগুলো কি করেন? এই যে আমি বায়োগ্যাস প্ল্যান করছি, এই বায়োগ্যাস প্ল্যানে সব গোবরগুলো চলে যায়। সব গোবর প্ল্যান করেছেন? হ্যাঁ, চলুন একটু দেখবো আপনার বায়োগ্যাস প্ল্যান্ট। পুরোটাই মূলত বায়োগ্যাস আমার প্ল্যান্ট। ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো প্ল্যান্টটাই হলো ওই বায়োগ্যাসের জন্য। গোবর নিয়ে ফেলি, ওই যে ওখানে একটা হাউজের মতো আছে, ড্রেন, তুমি হাউজে নিয়ে ফেলেন? ড্রেন দিয়ে গোবর ড্রেনে আসে, অটোমেটিক ড্রেন দিয়ে গোবর ওখানে পড়ে। ওখান থেকে এই যে ওখানে দেখা যাচ্ছে যে উঁচু মতো একটা ঢিবির মতো, ওইখানে হলো মূল ইটা গ্যাস উৎপাদন হয়। ওই পাইপ দিয়ে কি গ্যাস উঠে যাচ্ছে? হ্যাঁ, ওই পাইপ দিয়ে গ্যাস উঠে যাচ্ছে, ওঠে গিয়ে চলে যাচ্ছে ওদিকে জেনারেটরে এবং চুলায়। তো এখান থেকে কি আপনার
সুবিধা যেটা পাওয়ার কথা এটা শুরু হয়েছে নাকি এখনো কমপ্লিট হয়নি? কিছু অংশে আবার তো শুধু গ্যাসটা পাচ্ছি, আবার আমি শুধু গ্যাসটাই পাচ্ছি। তো এই আমরা ঈদের পরেই আমি একটা মেশিন আনতেছি, যেটা হলো ওই যে বায়োগ্যাস সেটা হওয়ার পরে যে অতিরিক্ত যে গোবরটা সেটা সেপারেটর করে আমি জৈব সার প্যাকেট করে করব, মার্কেটিং করব। আরেকটা এই গ্যাসটা কিছু অংশ আমি আমার রান্নাবান্না কাজে চালাবো, আর বাকি অংশটাই আমি আমার বিদ্যুৎ উৎপাদন কাজে চালাবো। আমার এই খামারের যত বিদ্যুতের চাহিদা আমার এই বায়োগ্যাস দিয়েই আমি এটা সারবো। কি সম্ভব? সম্ভব। এখান থেকে যে বর্জ্য অর্থাৎ গোবর বের হয় তাতে দিয়ে যে গ্যাস হবে তাতে আপনি টোটালি এই যে খামারের বিদ্যুতের যে অভাবটা সেটা তো পূরণ করতে পারবেন। আমার আসলে এই এটা বায়োগ্যাস প্ল্যান্টটা আমার 220টা গরুর গোবর ধারণ ক্ষমতা আছে। তো আমি অনেক হিসাব নিকাশ করে দেখেছি। তো এই গোবর দিয়ে আমার এখানে যে বিদ্যুৎ চাহিদা এবং এই পানির পাম্প, ফ্যান, লাইট, এই কয়েকটা আমার মেশিন আছে, মোটর আছে, এর খড় কাটা, সব চাহিদা এখান থেকে পূরণ করা সম্ভব। আমরা গরুর যে শাল দুধটা আগের যুগে মানুষ তো ফেলেই যেত, এখন আমরা কিছু অংশ গরুকে খাওয়াচ্ছি, বাছুরকে খাওয়াই, আর অতিরিক্ত দুধটা অনেকেই ফেলে দেয়। কিন্তু না, আমি এই দুধটা 200 টাকা লিটার বিক্রি করি। ওইটাতে ভিটামিন বেশি, বেশি পাওয়া যায়, ওষুধি গুণ বেশি। আমার এই আশপাশে ঢাকা শহরে যে বিদেশিরা থাকে, দূতাবাসের রাষ্ট্রদূতরা, ওরা আমার এখান থেকে ওই শাল দুধটা কিনে নিয়ে যায় পার লিটার 200 টাকা করে। তো আসলে যদি আমরা বিক্রি করতে পারি, বিক্রি করতে পারতে হবে, বিক্রি করতে পারলে এই যে ছাইয়েরও অনেক টাকা মূল্য পাওয়া যায়। তো এটা প্রসেস জানতে হবে, বিক্রি করার মার্কেট তৈরি করতে হবে। তো এটা আসলে মূল উদ্যোগ। নতুন উদ্যোক্তাদের প্রতি আপনার কি পরামর্শ, কি সাজেশন থাকবে? যারা বেকার নিচে ঘুরিয়ে বেড়ায় তারা তো আসলে স্বল্প পরিসরে শুরু করতে পারে। আপনি একজন অভিভাবক হিসাবে বলেন। আমি তো মনে করি যারা বেকার ঘুরে বেড়াচ্ছে, যারা বাপের অনেক জমি জমা বিক্রি করে টাকা নিয়ে বিদেশ গিয়ে নষ্ট করে আসতেছে, এইগুলো না করে যদি আমরা এই পুরাতন অনেকগুলো সেক্টর আছে আমাদের দেশে, আমাদের অবহেলিত, এই সেক্টরগুলোকে নিয়ে যদি আমরা নতুনভাবে চিন্তাভাবনা করি এবং আধুনিকভাবে আমাদের শিক্ষাটাকে আমরা সর্বোপরি কাজে লাগিয়ে যদি আমরা এখানে ইনভেস্ট করি, আর মনে হয় প্রতিটি খাতেই নিয়েই দেশকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে। তো আমার মনে হয় সম্ভব। চাকরির দিকে আমি তো চাকরি ফেলে দিয়ে আসছি, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, আমার পার মান্থ আমার লাখের উপরে বেতন আসতো, এসি রুমে বসে থাকতাম আমি। তো আমি তো সেই চিফ ইঞ্জিনিয়ারিং ফেলে দিয়ে এখানে আসছি। হয়তো প্রথম দিকে আমার অনেক পরিচিত জন, আত্মীয় স্বজন হয়তো আমাকে মনে মনে পাগল বলতো, কিন্তু এখন অলরেডি প্রমাণ হয়ে গেছে যে আমি না, তারাই হয়তো আপনি ঠিক, আমি ঠিক হতে আছি। কারণ আমার এখন আপনি কি এখন ব্যক্তিগতভাবে মনে করেন আগের চেয়ে এখন ভালো আছে? ভালো আছি। আমি আর্থিক দিক দিয়েও ভালো আছি এবং মানসিক দিক দিয়েও আমি ভালো আছি। আমি যখন আলহামদুলিল্লাহ খামারে আসি সকালবেলায়, সব কিছু দেখে আমার মন ভরে যায়, এবং সন্ধ্যাবেলায় যখন আমি হিসাব নিয়ে বাসা যাই, তখন আলহামদুলিল্লাহ মনে হয় যে না, আমার ইনকামের দিক দিয়েও সার্থক, পরিশ্রম সার্থক, এবং আলহামদুলিল্লাহ আমার দিনটাও ভালো গেল। তাহলে আমি যে এই যে পাগলের মতো ছুটে বেড়াই হাটে ঘাটে মাঠে, এটা কি আমি ভুল করছি? মানুষকে তো খারাপ কোনো উৎসাহ দিচ্ছি না আপনি মনে করেন? আমি আপনাকে আগে দেখিনি কখনো, সরাসরি কখনো আপনার দেখিনি, বা আপনার মাঝে মাঝে দু একটা ইউটিউবে দেখছি আমি এই গরু পালন করতে এসে কি শেখা যায়, কি শেখা যায়, কি পাওয়া যায়, এই উদ্দেশ্য নিয়ে আপনার কিছু ইউটিউব দেখছি আমি। তো জানি না আপনাকে কে কি মূল্যায়ন করে। তো আমার মনে হয় আপনি দেশ গড়ার যে কিছু সৈনিক থাকে, তো আমার মনে হয় আপনিও তার মধ্যে একজন। কারণ আপনার এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনি আপনার একার মাধ্যমে দেশে যদি আমরা আপনাকে স্মরণ করি, আপনার এইগুলো শিক্ষণীয় বিষয়গুলো দেখি, তো আমার মনে হয় দেশের হাজার হাজার বেকার যুবক অনেক কাজে আসতে পারবে। তো আমার মনে হয় আপনার এই উদ্যোগটা একটা খুব অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এবং ভালো উদ্যোগ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। শুধু দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি, এই যে আমার পাশে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ইঞ্জিনিয়ার,
মকবুল হোসেন অত্যন্ত ভালো একজন মানুষ, শিক্ষিত মানুষ। তিনি একজন প্রকৌশলী, চাকরি ছেড়ে দিয়ে এই অ্যাগ্রো বিজনেসে এসছে। আমি চেষ্টা করি, আমার অনেক ছোট ভাই আছে, আমার ছেলের মতো আছে, মিশেই বেকারি ঘুরে বেড়ায়, তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আমি জানি না কতটুকু আমি উদ্বুদ্ধ করতে পেরেছি বা পারছি, দোয়া করবেন, আমি চেষ্টা করেই যাব আজীবন। আমার জন্য দোয়া চেয়ে, বাংলার প্রতিটি কৃষকের জন্য দোয়া চেয়ে, সকল খামারিদের জন্য দোয়া চেয়ে শেষ করছি আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।